স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঈদ আনন্দ যাপনে অশেষ প্রস্তুতি দেশ জুড়ে। এই উৎসবের ব্যাঘাত ঠেকাতে বাড়তি কিছু কাজ চেপেছে পুলিশের কাঁধে। তাই বেসামরিক নিরাপত্তা বাহিনীর ঈদের ছুটি মেলে খুব কম, তবু গুটি কয়েক সদস্যের অশুভ কর্মে সমালোচনার মুখে পড়েন অনেক সময় তারা। এমন কারণে অনেক সময় ঢাকা পড়ে যায় তাদের অনেক ইতিবাচক অর্জন। পুলিশের প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানতেই আমাদের আজকের অনুষ্ঠান মুখোমুখি আইজিপি। কথা বলতে স্টুডিওতে আছেন জনাব হাসান মাহমুদ খন্দকার। স্বাগত আপনাকে। রমজান আর ঈদে যানবাহন নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, ঈদ জামাতে নিরাপত্তা সব মিলিয়ে পুলিশ সদস্যদের ঈদের পরও ৩-৪ দিন বাড়তি কাজ থাকে। এবারে আপনাদের প্রস্তুতি কেমন? পুলিশ সদস্যের কত ভাগ ছুটি পাচ্ছেন ঈদে? ছুটি কত ভাগ এটা কিন্তু এখনো একটা আপেক্ষিকতা থাকবে। সবসময় আমরা একেবারে নিশ্চিতভাবে বলতে পারবো না এই কারণে। তবে আমাদের একটা নীতি নির্ধারণী সিদ্ধান্ত থাকে, সেই অনুযায়ী আমরা এটা বাড়তেও পারে কমতেও পারে। যেমন মহানগর পুলিশ কমিশনার বলেছেন, তিনি ওইভাবে একেবারে উদারভাবে ছুটি দিতে পারবেন না, সার্বিক অবস্থা বিবেচনা করি। আমি প্রস্তুতি দিয়েই প্রথম শুরু করি, কারণ এখন সামনে আর একদিন পরে বোধহয় ঈদ উল ফিতর আমরা উদযাপন করতে যাব, এবং বিগত দিনগুলোতে মাহে রমজান আমরা উদযাপন করলাম, কিংবা মাহে রমজানে আমরা রোজা রাখলাম, এবং একটা বড় লম্বা সময় ধরে কিন্তু আমাদের জনজীবনে নিরাপত্তা বিধান করতে হয়েছে, কিংবা আমাদের অর্পিত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমি যদি রমজান মাস এবং আসন্ন ঈদ উল ফিতরকে লক্ষ্য করে আমাদের প্রস্তুতির কথা বলি, এখানে একটু ভাগ করে বলতে হবে। যেমন মাহে রমজানে তারাবির নামাজের একটা সময় আছে, ইফতারির একটা সময় আছে, সেহরির একটা সময় আছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়গুলোতে আমরা দেখেছি যে সাধারণত অপরাধীরা সুযোগ গ্রহণ করে থাকে। তখন আমাদের কিন্তু একটা বাড়তি ব্যবস্থা নিতে হয়। ঠিক একইভাবে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় হয়, মানুষজন ছুটে যান সেখানে বেচা কেনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং সেখানেও কিন্তু বিপণী বিতানগুলোতে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। একইভাবে যারা বিপণী বিতানে জিনিসপত্র কিনে ঘরে ফিরছেন, সেই অলিগলির ভিতর দিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছবেন, বাসা বাড়িতে পৌঁছবেন, সেখানে কিন্তু আমাদের নিশ্চিত করতে হয় তাদের নিরাপত্তাটা। তো এই বিভিন্নভাবে কিন্তু আবার সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ যেটা হয়, সেটা তারা বিপুল সংখ্যক লোক ঢাকা মহানগর থেকে এবং অন্যান্য মহানগর থেকে কিন্তু তাদের গন্তব্যে যায়, তাদের দেশের বাড়িতে ঈদ করার জন্য যায়। এইটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এবং মহাসড়কগুলো ব্যবহৃত হয়, এবং আপনারা জানেন যে মহাসড়কের অবস্থা কি, এটা নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু প্রস্তুতি নিতে হয়, এবং আগাম প্রস্তুতি আমরা অনেক আগে থেকেই নিয়ে থাকি। এবার আমরা বেশ আগে থেকেই নিয়েছি, এবং এ পর্যন্ত আমি বলবো যে একটা প্রশ্ন আসতেই পারে যে এত যে প্রস্তুতি নিলেন আপনারা, এখন পর্যন্ত কি অবস্থায় আছেন? এই অবস্থাটার কথাটা আমি যদি মন্তব্য করি তাহলে একটু অন্যভাবে কেউ নিতে পারেন, কিন্তু আমি জনসাধারণের মন্তব্য নিতে চাই যে গতবারের চেয়ে কিন্তু এবারে আমার মনে হয় অবস্থাটা অনেক ভালো। এটা অপরাধকে কেন্দ্র করে, কিংবা আমরা যদি মহাসড়কে গমনাগমনকে চিহ্নিত করে মন্তব্য করি, তাহলে আমার মনে হয় যে জনসাধারণের মধ্যে একটা প্রতিক্রিয়া যেটা আছে সেটা ইতিবাচক, এবং গতবারের চেয়ে বোধহয় স্বস্তিদায়ক। আমি আরেকটি বিষয় আমাদের দর্শকরাও খুব জানতে চাইছেন, আমরাও খুব জানতে চাইছি, সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, পুলিশের একটি বনেদি শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এই র্যাবকে পুলিশ থেকে আলাদা করার একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। র্যাব পরিচালনায় আপনি বা আপনারা কি সফল বা সক্ষম নন? যদি আমরা এটি মাথায় রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে যে একটি সমন্বিত বাহিনী হওয়া সত্ত্বেও র্যাবের কার্যক্রমে আসলে পুলিশের ভূমিকা বা র্যাবের অপারেশনে পুলিশের ভূমিকা আসলে কমই আছে, আপনি এটা নিয়ে যদি একটু মন্তব্য করেন। একেবারে ঈদ থেকে র্যাবে এসে গেলেন, আমি মনে করেছি আস্তে আস্তে যাবেন। ঠিক আছে, যখন করেই বসেছেন প্রশ্নটা, আমি র্যাব বাংলাদেশ পুলিশের অনেকগুলো গুরুত্বপূর্ণ ইউনিটের কিন্তু একটা, এটা প্রথম প্রাথমিকভাবে আমাদের এই বিষয়টা কিন্তু বুঝতে হবে, এবং আইনি কাঠামোর মধ্যে যেটা আছে সেটা কিন্তু এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে যে বাংলাদেশ পুলিশের একটা গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে র্যাব, এবং র্যাবের কিছু দায়িত্ব আছে যেটা সুনির্দিষ্ট করা আছে আইনের মাধ্যমে।
বাংলাদেশ পুলিশের যেমন অন্যান্য ইউনিটগুলো আছে, যেমন সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, মহানগর, ঢাকা মহানগর পুলিশ, এগুলো কিন্তু আলাদা আলাদা ইউনিট, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা দায়িত্ব আছে। ঠিক তেমনি ভাবে র্যাবেরও কিন্তু আলাদা দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব পালন করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে কিন্তু এটা দাঁড়িয়ে গেছে। বিগত 10 বছর এটা প্রমাণিত হয়েছে যে র্যাবের প্রয়োজন সমাজে আছে, এবং বাংলাদেশ পুলিশের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে, ইউনিট হিসেবে কিন্তু র্যাব দায়িত্ব পালন করে যাচ্ছে। এটাকে আলাদা করার যে ব্যাপারটা, এটার সঙ্গে আমি এই মুহূর্তে সম্পৃক্ত নই। এই প্রস্তাবনা কে করেছেন কিংবা কিভাবে হয়েছে, হতে পারে কারো এককভাবে প্রস্তাবনা হতে পারে, কিংবা সম্মিলিত প্রস্তাবনা হতে পারে, প্রস্তাব হতেই পারে, কারো কোনো ধারণা থেকে এই প্রস্তাব আসতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে আলাদা করার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু এখন এইরকম প্রস্তাব আকারে আসার মতো অবকাশ আছে কিনা সেটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অনেকে বলেন যে র্যাব ইংরেজিতে যেটা বলে একটা কম্পোজিট ইউনিট, কম্পোজিট ইউনিট কিন্তু অন্য ব্যাপার। পুলিশ একটা কম্পোজিট ইউনিট, অনেক সমস্ত সংগঠনগুলো নিয়ে কিন্তু পুলিশ একটা কম্পোজিট ইউনিট, বা বর্ডার গার্ড বাংলাদেশ একটা কম্পোজিট ইউনিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। ঠিক তেমনি ভাবে ফায়ার সার্ভিস একটা কম্পোজিট ইউনিট, কোস্ট গার্ড একটা কম্পোজিট ইউনিট। কিন্তু আলাদাভাবে র্যাবকে কম্পোজিট ইউনিট হিসেবে আমি যে বললাম যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কিন্তু র্যাব বাংলাদেশ পুলিশে কাজ করছে। এবং আমি দীর্ঘদিন আমি মনে করি, এখন আপনি বনেদি বললেন, আমি বলবো যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার আমার বিরল সুযোগ হয়েছিল। সেই সুবাদে আমি বলছি আমার অভিজ্ঞতার আলোকে যে র্যাবের কতগুলো সুনির্দিষ্ট কিন্তু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পালন করা সার্বিকভাবে কিন্তু সব দায়িত্ব কিন্তু র্যাবকে দেওয়া হয়নি। একটা কম্পোজিট ইউনিট করার জন্য যে বিষয়গুলো সন্নিবেশিত করতে হবে, সম্পৃক্ত করতে হবে, সেটা কিন্তু নাই। যেমন র্যাবকে যদি আপনি ওইভাবে বিবেচনা করেন, র্যাবের মূল দায়িত্বটা কি, এবং র্যাবকে যদি আমরা এখন ব্যবহার করি কিসের জন্য ব্যবহার করব, বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব। যেমন জঙ্গিবাদ দমনে র্যাবের অসাধারণ ভূমিকা আছে, পারঙ্গমতা আছে। জঙ্গিবাদ দমনে আমরা র্যাবকে ব্যবহার করে থাকি। মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে কিংবা মাদক চোরাচালানের বিরুদ্ধে আমরা র্যাবকে ব্যবহার করে থাকি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে আভিযানিক তৎপরতা অত্যন্ত ক্ষুরধার হওয়া উচিত এবং কার্যকর হওয়া উচিত, সেখানে আমরা র্যাবকে ব্যবহার করছি। সুতরাং এইসব আভিযানিক তৎপরতা মোকাবেলা করার জন্য যে বিশেষায়িত সংগঠনের দরকার, সংস্থার দরকার এবং সক্ষমতা দরকার, সেটা কিন্তু র্যাবের আছে। আবার একইভাবে আপনি যদি বলতে পারেন যে তদন্ত কার্যক্রমকে কি ওইভাবে নির্ভরশীল একটা পারঙ্গমতা কিংবা সক্ষমতা আছে, এখনো ওই পর্যায়ে র্যাব কিন্তু যায়নি। আমি যদি বলি তদন্তের কথা, তদন্তে যেমন সিআইডি আছে, তারা বলতে পারে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার আলোকে যে হ্যাঁ, আমরা অন্তত অন্যান্য সংগঠনগুলোর চেয়ে আমাদের অভিজ্ঞতা বেশি, সক্ষমতা বেশি এবং আমাদের সফলতাও বেশি, ওই হিসেবে তারা বলতে পারে। এই জন্য আমি বলছি যে যখন আমরা এই বিবেচনাগুলো করব, তখন কিভাবে আমরা এই প্রতিষ্ঠানকে গড়ে তুলব সেটার উপর নির্ভর করবে। তবে একটা কথা এখানে ঠিক, যে সংস্কারের কথা আমরা যেমন বলি, সেটা হতে পারে যে এই প্রতিষ্ঠানের মধ্যে লোকবল কিংবা প্রশিক্ষণ কিংবা তাদের কার্যপদ্ধতি, প্রণালী, আভিযানিক তৎপরতা আরও কিভাবে কার্যকর করা যায়, এইসব ব্যাপারে অবশ্যই একটা নতুন প্রতিষ্ঠান, আবার 10 বছর কিন্তু একেবারে খুব বেশি সময় না, অত্যন্ত কম সময়ের একটা প্রতিষ্ঠান, সেখানে সংস্কারমূলক চিন্তা ভাবনা করে কিন্তু আমরা অনেক পরিবর্তন এনে এই প্রতিষ্ঠানটাকে আরো সক্ষম এবং কার্যকর করতে পারি। এখানে দুটি বিষয় লক্ষণীয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে কিন্তু বলা হয়েছে যে আপনি হয়তো বললেন যে র্যাব এখনো একটি সমন্বিত বাহিনী হিসেবে গড়ে ওঠেনি, হয়তো ভবিষ্যতে উঠবে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে কিন্তু বলা হয়েছে যে র্যাব একটি সমন্বিত বাহিনী হওয়া সত্ত্বেও বা কম্পোজিট বাহিনী হওয়া সত্ত্বেও একটি সমন্বিত বাহিনীকে অন্য বাহিনীর অধীনে রাখা ঠিক নয়, এরকম একটি প্রস্তাবে এটা নীতি নির্ধারণী ব্যাপার। আমি আমার কথাটা বললাম এই কারণে যে সমন্বিত কথা বলতে ওখানে কি বলা হয়েছে কিংবা এই বিষয়টা কিন্তু আমি এখনো বলি, আমি খুব একটা ওয়াকিবহাল না, কারণ এই কাগজে আমি যা পত্রপত্রিকা এবং অন্যান্য ভাবে আমি যতটুকু জানতে পেরেছি যে সমন্বিত কথাটা বলতে কি বলা হচ্ছে, ইংরেজিতে যেটা কম্পোজিট একটা ইউনিট বলে, কম্পোজিট একটা অর্গানাইজেশন বলে, সেইভাবে কি বলা হচ্ছে নাকি অন্যভাবে বলা হচ্ছে? সমন্বিত কিন্তু আমি বললাম ওইটাই, যে স্পেশাল ব্রাঞ্চ কিন্তু বলতে পারে না একটা সমন্বিত অর্গানাইজেশন, কারণ স্পেশাল ব্রাঞ্চের যে দায়িত্ব সিআইডির কিন্তু সেই দায়িত্ব না, সিআইডি সক্ষমতা নেই কিন্তু স্পেশাল ব্রাঞ্চ কাজ করছে না। ওই প্রসঙ্গটা আমি বললাম যে সিআইডির মূলত দায়িত্ব হচ্ছে তদন্ত করা, স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব হচ্ছে গোপন সংবাদ সংগ্রহ করা। দুটো একটা প্রাথমিক পর্যায়ের একটা পার্থক্য আছে।
সুতরাং কম্পোজিট বলতে কোন সমন্বিত বলতে আপনি যে বিষয়টা বলবেন তখন কিন্তু ওই প্রসঙ্গটা আসবে। এই কারণে আমি বলি যে একটা বড় ধরনের ঝুঁকি কিংবা অসম্পূর্ণতা থেকে যাবে এই ধরনের চিন্তা ভাবনা করলে, কারণ আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে এই প্রতিষ্ঠানের ওই রকম একটা কম্প্রিহেন্সিভ সার্বিক সক্ষমতা আছে কিনা। সার্বিক সক্ষমতা আছে কিনা। এই প্রসঙ্গে সর্বশেষ প্রশ্নটি করি যে এখানে আসলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যে র্যাবে সশস্ত্র বাহিনী থেকে সদস্য নেওয়াটা ঠিক কিনা, এটা এখনই বাদ দেওয়া উচিত কিনা, মানে কারণ হচ্ছে যে সশস্ত্র বাহিনীর সদস্যদের সেই অর্থে পুলিশিং ট্রেনিং থাকে কিনা, তাদের সেই ধরনের সেন্সিটিভিটি থাকে কিনা, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আমার মনে হয় আমি যতটুকু আমাকে ব্যক্তিগতভাবে যদি আমি ব্যক্তিগতভাবে যতটুকু অনুধাবন করতে পেরেছি, আমার মনে হয় তাদের ভূমিকা দরকার আছে। তাদের ভূমিকা দরকার আমি পেয়েছি অন্তত ব্যক্তিগতভাবে এটা নেতৃত্ব দেওয়ার একটা বিরল সুযোগ আমার হয়েছিল। আমি দেখেছি যে অনেক সময় ওই যে ওইখানে একটা সমন্বয়ের ব্যাপারটা আসে, যে আভিযানিক তৎপরতায় একজন পুলিশের সদস্যের ভূমিকাও যেমন জরুরি, তেমনি একটা সেনাবাহিনীর সদস্যের ভূমিকাও জরুরি হয়ে যাচ্ছে। বিমান বাহিনীর একজন সদস্যের ভূমিকাও কিন্তু ওখানে জরুরি হয়ে যাচ্ছে কিংবা প্রয়োজনীয় হয়ে যাচ্ছে। আবার একইভাবে নৌবাহিনীর সদস্যের প্রয়োজন আছে। সুতরাং আমি এই প্রয়োজনের নিরিখে আমি মনে করি যে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই সার্ভিসগুলো পেয়েছি, এই সেবাগুলো পেয়েছি এবং জনসাধারণ কিন্তু উপকৃত হয়েছে। আমি মনে করি যে এই মুহূর্তে একেবারে ওইভাবে চিন্তা করা আমার মনে হয় ঠিক হবে না। এবং আরো একটা ব্যাপার আছে যে এইটা একটা অভিনব একটা প্রতিষ্ঠান, একটা সংস্থা, একটা ইউনিক প্রতিষ্ঠান আমি বলবো, এবং যেখানে আমার মনে হয় যে বলার মতো তারা কাজ করেছেন, এবং এই যে একটা ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা ফল দেওয়া, এটা কিন্তু র্যাব দিতে পেরেছে। এবং যার ফলে আমি মনে করি যে এইভাবে কয়েকটি বাহিনীর সক্ষমতা নিয়ে, মেধা নিয়ে, তাদের মনন নিয়ে এবং তাদের আপনার অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি একসঙ্গে। আপনি অন্য অনেকগুলি ইউনিটের কথা পুলিশে বলছিলেন, ডিবি, এসবি, সিআইডি যাদের কথা বলছিলেন, তো তারা বা তাদের কার্যক্রম যেরকম আপনার সার্বক্ষণিক নিয়ন্ত্রণ বা সার্বক্ষণিক নির্দেশনার মাধ্যমে চলে, র্যাবও কি এরকম সার্বক্ষণিক আপনার? অবশ্যই অবশ্যই, এটা অনেকের বা অন্যভাবে কেউ চিন্তা করতে পারে। আমি জানি না এটা উদ্দেশ্যমূলক কিনা, তবে আমি এটুকু মনে করি যে র্যাব বাংলাদেশ পুলিশের এখন একটা নিয়ন্ত্রণাধীন ইউনিট, এবং এই নিয়ন্ত্রণাধীন ইউনিট আইনটা হচ্ছে আসলে এটা হচ্ছে মৌলিক ব্যাপার, এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এটা পুলিশ সদরদত্ত পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনাল কমান্ডের মধ্যে থেকে তারা তাদের কাজ করবেন। এবং আপনারা জানেন যে 1979 সালে যে আইন হয়েছে পিবিএন আইন, তার একটা প্রলম্বিত অংশ সংশোধন করে প্রলম্বিত অংশ হিসেবে কিন্তু র্যাব কাজ করছে, এবং সেখানে পরিষ্কারভাবে কে নিয়ন্ত্রণ করবে, কিভাবে তাদের অভিযান চলবে, কিভাবে আভিযানিক নিয়ন্ত্রণটা থাকবে, এটা পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আইনি কাঠামোটা থাকবে, আইনি বাধ্যবাধকতা থাকবে, তখন কোন পর্যন্ত এই নিয়ন্ত্রণটা থাকবে। কেউ যদি ওইভাবে মন্তব্য করেন, আমার মনে হয় এটা ঠিক হবে না। আবার একইভাবে ওই ইউনিটের শৃঙ্খলার উপর কিন্তু একটা অহেতুক একটা সন্দেহ তীর নিক্ষেপ করা হয়। আমি মনে করি এটা ঠিক হবে না, কারণ র্যাবের গ্রহণযোগ্যতার উপর, জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতার উপর তাদের সেবা প্রদান করা নির্ভর করে। বিশেষ করে নারায়ণগঞ্জের যে 6টি খুনের ঘটনার পর এটি মানে আমরা পত্রপত্রিকায় অনেকখানি পড়েছি, অনেকে আসলে খোলাখুলি বলেছেন যে র্যাব ও পুলিশ একটি দ্বান্দ্বিক অবস্থানে রয়ে গেছেন। তাহলে এটা একটি মানে কষ্ট কল্পনা মাত্র, মানে এটি ঠিক অস্তিত্ব আমার মনে হয় না র্যাব ও পুলিশের সেই অর্থে। এটা যদি ওভাবেই হতো, আপনি পরবর্তী পর্যায়গুলো দেখেন, একটা অনভিপ্রেত দুঃখজনক ঘটনা ঘটে গেছে, একটা বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যে কার্যক্রমগুলো, আইনি কার্যক্রম বলেন, আভিযানিক কার্যক্রম বলেন, সবকিছু কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে। এখানে যে সমন্বয় না থাকলো, আইনি কার্যক্রম বলেন, আভিযানিক কার্যক্রম বলেন, সবকিছু কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে। এখানে যে সমন্বয় না থাকতো, এখানে যদি বোঝাপড়া না থাকতো, এখানে যদি একে অপরের পরিপূরক হিসাবে আমরা কাজ না করতে পারতাম, তাহলে কিন্তু এই ফলগুলো এই অবস্থায় আসতে পারতো না। আমার মনে হয় এটা কি খবরের জন্য করা হয় কিংবা বলার জন্য বলা হচ্ছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে, কারণ এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এবং এই বিষয়গুলি নিয়ে মন্তব্য করার সময় আমি মনে করি যারা সচেতন তাদের একটু চিন্তা ভাবনা করে মন্তব্য করা উচিত। যে মন্তব্য আমি যেটা
কথাটা বলছি এইটার কোনো নেতিবাচক প্রভাব সার্বিকভাবে জনগণের উপর পড়ছে কিনা কিংবা ওই প্রতিষ্ঠানের উপর পড়ছে কিনা সেটি একটু দেখার বিষয় আছে। আমরা একটা বিরতি নিব জনাব হাসান মাহমুদ খন্দকার। বিরতির পরে আমরা একটি দর্শকদের প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এই কথা অনেকবার বলা হয়েছে, বিশেষ করে পত্রপত্রিকায়, যে ইচ্ছা করলে নারায়ণগঞ্জের ওই ঘটনায় নূর হোসেনকে গ্রেপ্তার করা যেত, তারপর পরে কিন্তু নূর হোসেনকে পালিয়ে যাওয়ার একটি সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনীরও কিছু দায় দায়িত্ব নিশ্চয়ই রয়েছে। এই ব্যাপারে আপনি নিশ্চয়ই কি বলবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। ঠিক আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার হাসান মাহমুদ খন্দকারকে শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসান মাহমুদ খন্দকার, বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে নূর হোসেন চলে যেতে পারলেন, সেই ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব কতটা আছে, যে উনি এখন কলকাতায়। এখানে মন্তব্য করার আগে হ্যাঁ, সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে যেভাবে বলা হয় এটা আগেও এই ধরনের পরিস্থিতি যে আসামি পালিয়ে গেলে কিন্তু বলা হয় যে নাকের ডগায় চলে গেল। এখন সেটা হতে পারে, সেটা হতেও পারে কিন্তু নাও হতে পারে। এখন এইখানে মন্তব্য করাটা এই জন্য সঠিক হবে না যে এখানে তদন্ত করা হচ্ছে, মামলাটা তদন্ত হচ্ছে, আবার একইভাবে দায় দায়িত্বের ব্যাপারে কিন্তু তদন্ত হচ্ছে বিভিন্ন পর্যায়ে। আমরা নিজেরাও করছি, আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট থেকে আদেশপ্রাপ্ত হয়েও একটা কমিটি তদন্ত করছে এবং সেখানে কিন্তু প্রমাণিত হবে যে এখানে কোনো ব্যর্থতা কিংবা উদ্দেশ্য প্রণোদিত কোনো ভূমিকা কারো ছিল কিনা, ওই জন্য আমি মন্তব্য করছি না। তবে এটা ঠিক যে আমি অন্তত আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, বড় ধরনের এই ধরনের অপরাধকে কেন্দ্র করে যদি একটা প্রধান আসামি থাকে এবং সমাজ যাকে একেবারে স্বীকৃতি দিচ্ছে যে সেই হচ্ছে প্রধান আসামি, তাকে আমি একেবারে সচেতনভাবে পার করে দেব, এই ধরনের মানসিকতা নিয়ে বোধহয় একটা পেশাদার সংগঠনের সদস্যরা কাজ করে না। দুই একজন থাকতে পারে, আমার মনে হয় না যে আমরা ওই চেতনা নিয়ে কাজ করি। ওই চেতনা নিয়ে যদি আমরা কাজ করতাম, এইরকম দেশবিরোধী চেতনা নিয়ে, তাহলে 5 তারিখের ওই ভূমিকাটা আমরা করতে 5ই মের ওই ভূমিকাটা পালন করতে পারতাম না। এবং পরবর্তী পর্যায়ে মাসের পর মাস যে সমাজ বিরোধীরা, রাষ্ট্রবিরোধীরা, তারা সরকার বিরোধী, জনস্বার্থ বিরোধী কর্মতৎপরতায়, অপতৎপরতায় লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু ওই সাহস নিয়ে, ওই শক্তি নিয়ে, ওই চেতনা নিয়ে কাজ করা যেত না। আমি আপনার সঙ্গে কথা প্রসঙ্গে আরো একটু নিশ্চিত হলাম। আমাদের গবেষকরাও বলেছেন যে আপনি 3 বছর 11 মাস আপনার দায়িত্ব পালন হবে আর 3 দিন পরে ইন্সপেক্টর জেনারেল হিসেবে, এবং আপনি বাংলাদেশের প্রথম 3 তারকা ইন্সপেক্টর জেনারেল আসলে। তো আপনি আপনার সময়কালের সফলতা এবং ব্যর্থতা কিভাবে মূল্যায়ন করেন? ব্যর্থতার কথাটা বলছি এই কারণে, আমরা আপনাকে সফল মানুষ হিসেবেই দেখি, কিন্তু তার মাঝখানেও আমরা মনে রাখি যে একটি সাংবাদিক দম্পতি খুনের কথা, সাগর রুনির কথা আমাদের মনে পড়ে। আপনি বলেছিলেন যে এটি উন্নতি হচ্ছে, আমরা নানাভাবে শুনতে পেয়েছি, কিন্তু এর কোনো কিছু হয়নি। তারপরে আমরা দেখি যে আপনার একটি ইউনিটের লোকজন বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কন্ট্রাক্ট কিলিং তারা করছে, পুলিশকে অনেক ক্ষেত্রে অমানবিক পুলিশও বলা হচ্ছে। সর্বশেষ ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনকে তুলে এনে পিটিয়ে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান এখন কারাগারে, অন্য পুলিশ 3 জন পলাতক। সার্বিক দিকটা দিয়ে যদি আপনি একটু বলতেন। আমি ব্যর্থ না আমি সফল, এটা কিন্তু আমার বলাটা ঠিক না। এই গোপনীয় প্রতিবেদন কিংবা প্রকাশ্য প্রতিবেদন কিন্তু জনসাধারণ দেবে, কিংবা যে সেবা গ্রহীতা তার দেওয়ার কথা, তাদের দেওয়ার কথা। আমি এটুকু বলতে পারি যে আমার ভালো অভিজ্ঞতা, ভালো স্মৃতির কথা বলতে পারি, প্রাপ্তিযোগের কথা বলতে পারি, যে আমার বাহিনীর সদস্যরা, অকুতোভয় নিষ্ঠাবান সদস্যরা দায়িত্ব পালন করে অনেক ক্রান্তিকাল কিন্তু সফলতার সাথে অতিক্রম করেছে। এবং আবার বলি যে 5ই মের কথা বলতে পারি, পরবর্তী পর্যায়ে যে কি দুঃসময় গেছে এদেশে এবং কি ধরনের ষড়যন্ত্রের শিকার এদেশের জনসাধারণ হতে যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যারা ভূমিকা পালন করেছে সেই সদস্যদের আমি একজন, এবং ওই বাহিনীর আমি একজন সদস্য হিসেবে আমি গর্বিত। এটা আমার প্রাপ্তিযোগ। একইভাবে হ্যাঁ, কিছু মুষ্টিমেয় সদস্যের স্খলনের জন্য, অবহেলার জন্য, ব্যর্থতার জন্য আমাদেরকে কিংবা আমাকে বিব্রত করা অবস্থায় পড়তে হয়েছে। আপনারা সেটা ব্যর্থতা বলতে পারেন, অসম্পূর্ণতা বলতে পারেন। তবে আমি মনে করি যে অসম্পূর্ণতা বলাটাই ঠিক হবে। ব্যর্থতা একেবারে বন্ধ করে দেওয়া, একেবারে আমি মনে করি একটা কংসুশ্রী, এটা একটা কমেন্ট হয়ে যায়। আমার মনে হয় যে অসম্পূর্ণতা বলতে পারেন যে আমি যতটুকু যেতে চেয়েছিলাম
অতদূর পর্যন্ত আমি পৌঁছতে পারিনি, সেটা একটা অসম্পূর্ণতা থাকতে পারে। বা আমার সময় হতেও পারে যে আমি সম্পূর্ণ করতে পারলাম, কিংবা পরবর্তী পর্যায়ে কেউ যাবে, সেই স্বপ্ন আমাদের থাকবে, সেই আরতি আমাদের থাকবে। তবে এটা ঠিক যে তুল্যমূল্য বিচার করার দায়িত্ব জনসাধারণের, তারা মন্তব্য করবেন। তবে এইটুকু বলতে পারি যে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা নিয়ে, আন্তরিকতার সঙ্গে, দেশপ্রেম নিয়ে এবং জনস্বার্থকে সমুন্নত রেখে পালন করার চেষ্টা করেছি। আমাদের দর্শকরা একটি বিষয় জানতে চাইছেন এই প্রসঙ্গে, যে নির্বাহী বিভাগ বা আমরা যদি সাদামাটা ভাষায় বলি মন্ত্রীরা যারা বা অন্য কোনোভাবে যারা রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে আছেন, তারা আপনাদের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারছেন বা তারা আপনাদেরকে কতটা ডিকটেট করেন, আমি যদি এই শব্দটা বলতে চাই, বা ডিকটেট করেন কিনা আদৌ? আমার সময়টা আমি বলতে পারি যে আমি বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার সময়, অর্থাৎ বিগত দিনগুলোতে 3 বছর 11 মাসেই আপনি ধরেন, এখানে আমি যদি বলি, আমার মনে হয় আমাদের এই যে নীতি নির্ধারক কিংবা রাজনীতিবিদদের নিয়ে কিছু মন্তব্য করার সময় আমাদের একটু অসচেতনতা লক্ষ্য করা যায়। যে আমি যখন একটা কাজ করতে পারি না, তখন কিন্তু অনেক সময় বলে ফেলি যে অমুকের জন্য আমি করতে পারি না। এটা শুধু রাজনীতিবিদ না, আমাদের মধ্যে একটা আমাদের সংস্কৃতির অংশই, যে আমার ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকজনের কাঁধে আমি চাপিয়ে দিলাম সেই ব্যর্থতার ভারটা। এইটা বোধহয় একটা প্রবণতা আছে, এবং এই প্রবণতা থেকে হ্যাঁ, এটা আমরাও বোধহয় এটার বাইরে না, এরকম আমরা কেউ কেউ মন্তব্য করে থাকি যে অমুকের জন্য কাজ করতে পারলাম না। কিন্তু আমাকে সুনির্দিষ্টভাবে আইন করে দেওয়া হয়েছে, বিধান করে দেওয়া হয়েছে, একটা বিধিবদ্ধ নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা বাইরে তো আমার কাজ করার কথা না, আমি করি কেন? রাইট। হ্যাঁ, কেউ যদি আমাকে সে অন্যায় কাজটা করতে বলে, বিধি বহির্ভূত কাজটা করতে বলে, তাকে তো আমি অত্যন্ত ভালোভাবে আমি বলে দিতে পারি যে দুঃখিত জনাব, আমি এই কাজটা আমি করতে পারবো না, কারণ আইন আমাকে এটা করার জন্য অনুমতি দিচ্ছে না। আমি তো এটা বলতে পারি, এবং সেই বলার মতো ক্ষমতা, সেই পেশাদারিত্ব আমার থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তো সেটা আমার ব্যর্থতা, আমি অন্যের ঘাড়ে কেন চাপাবো? আমার মনে হয় যে রাজনীতিবিদদের আমাদের সবসময় ওই অবস্থানে রাখা উচিত যেখান থেকে তারা আমাদের নির্দেশনা দেবে, এবং তাদেরকে যদি আমি বিতর্কিত করি, তাদেরকে যদি আমি বলি তাদের জন্য আমি কাজ করতে পারছি না, তাহলে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমি কিভাবে দায়িত্ব পালন করব? আমার মনে হয় এই বিষয়গুলো আমাদের একটু অন্যভাবে দেখা দরকার, এবং কারো অন্যায় আবদার শোনার কথা না তো। এবং যে দেশে, যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেন যে সন্ত্রাসীর কোনো দল নাই, সেখানে তো আমার আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং একইভাবে উনি বলছেন যে অন্যায় আবদার তো মাথা নত না করার জন্য আমাদের বলেই দিয়েছেন, তা আমি করবো, এটা তো আমার নিজ দায়িত্বে আমাকে সেটা করতে হবে। রাইট। সেজন্য আপনি রাজনীতিকদের উপর কোনো দায় দিতে চান না যে আপনার ব্যাপারটা বা আমার পেশাদারিত্ব আমাকে বজায় রাখতে হবে, সেইভাবে আমি দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে একটি প্রসঙ্গ চলে আসে যে অনেক ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রী কোনো সেন্সেশনাল মামলার ক্ষেত্রে বলেন যে উনি এটি নিজে দেখছেন। উনার নিজে দেখার দরকার কি? মানে আপনারা যেখানে আছেন, যে মানে গুরুত্ব আরোপ করার জন্য উনাকে অনেক সময় ক্যামেরার সামনে হোক, সাংবাদিকদের সামনে বলতে হয় যে এই বিষয়টি উনি নিজে খেয়াল রাখছেন। অনেক সময় সরকারের শীর্ষ পর্যায় থেকেও বলা হয় যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেখছেন। তার দেখার দরকার কি? একটি মানে সিস্টেমেটিক পুলিশ ফোর্স আছে, এইটা কিন্তু আমার মনে হয় এক একজনের থেকে আলাদা আলাদা করে চিন্তা করতে হবে। আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যাপারে কিন্তু সবিশেষ গুরুত্ব আরোপ করেন, এবং ব্যক্তিগতভাবে কিন্তু গুরুত্ব আরোপ করেন। এটা শুধু একটা মামলার ক্ষেত্রে না, এটা অন্য কোনো বিষয়ে কিন্তু উনি গুরুত্ব আরোপ করে থাকেন, জনস্বার্থে যদি সেটা অত্যন্ত জরুরি হয়। এবং আমি ব্যক্তিগতভাবে এটা জানি, এবং সেখানে যদি একটা মামলার ব্যাপারে গুরুত্ব আরোপ করে থাকেন, সেটা তদন্তের ব্যাপারে, আমি মনে করি যেটা মামলার জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, যে আমাদেরকে উনি আরো বেশি সচেতন, সতর্ক এবং আরো বেশি কার্যকর করতে চাচ্ছেন, সক্রিয় করতে চাচ্ছেন। এটা যদি সরকার প্রধান থেকে ওই ধরনের একটা নির্দেশনা কিংবা ওই ধরনের অভিব্যক্তি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ করতে আমি মনে করি যে সার্বিকভাবে অবস্থা কিংবা কার্যক্রম বেগবান হয়। আচ্ছা, আমরা একটা বিরতি নেব। বিরতি থেকে ফিরে এসে আরেকটি মানে আরো একটি শব্দ বন্ধ নিয়ে আপনার সঙ্গে আসলে কথা বলবো। সেটি হচ্ছে যে সম্প্রতি একটি কথা আমাদের সাংবাদিকতার মধ্যে খুব বেশি পরিমাণে চালু হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট কিলিং। যে কেউ
কন্ট্রাক্ট কিলিং করছে বা কে কন্ট্রাক্ট কিলিং করছে না। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ডিএমপি কমিশনার জনাব বেনজির আহমেদকে ওই প্রশ্ন করা হয়েছিল যে কন্ট্রাক্ট কিলিং সম্পর্কে, উনি বলেছিলেন যে বাংলাদেশে পুলিশ কোনো কন্ট্রাক্ট কিলিং কখনো করে না। তো বাংলাদেশে কি আসলে কন্ট্রাক্ট কিলিং আছে? থাকলে এটার প্রতিকারের উপায় কি, বা এইটাকে আপনি কিভাবে দেখেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে এটা শুনবো। আমরা ফিরছি একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব হাসান মাহমুদ খন্দকার, আপনার সাথে কথা বলতে দেখে দর্শকদের কারো কারো কাছে নিশ্চয়ই মনে হচ্ছে যে আমাকে খুব ভীত দেখাচ্ছে। নিশ্চয়ই একজন দর্শক সাইদ, উনি বলছেন পুলিশের প্রধানের কাছে প্রশ্ন করতে ভয় লাগে কিনা। আমি আসলে খুব ভয় পাচ্ছি না, কিন্তু এটা এরকম ভীত আমাকে মনে হতে পারে। কন্ট্রাক্ট কিলিং নিয়ে আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম। এটা বলার আগে আরেকটু বলি যে পুলিশ প্রধানের কাছে কথা বলতে ভয় লাগবে কেন, প্রশ্ন করতে ভয় লাগবে কেন, এই কারণে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন গণমুখী পুলিশ গড়ার জন্য উনি কিন্তু স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন, এবং তার ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন কাজ করছি। আজকে যদি এই অবস্থায় 43 বছর পরে যদি এই কথা আসে যে সেই গণমুখী পুলিশ প্রধানের কাছে জনগণ ট্যাক্স পেয়ার কথা বলতে পারবে না, ভয় পাবে, তাহলে আমি মনে করি যে আমাদের এতদিনের যে এত কষ্ট, এটা এটা আমার মনে হয় এটা অন্যায় বলা হবে। আবার এটাও ঠিক যে এই পুলিশকে ভয় পাবে অপরাধীরা, রাইট, যে আইন মানেন তাকে ভয় পাওয়ারও কিছু না, বরং তাকে কাছে টেনে নেওয়ার আমরা চেষ্টা করি, এবং সেই চেষ্টা কতটুকু করতে পেরেছি জনগণ জানবে। তবে মানুষ যদি এভাবে মনে করে যে পুলিশ প্রধান মানে এমন একটা সেই রক্তকরবী নাটকের মহারাজার মতো আমি দরবারে খালি বন্দী অবস্থায় থাকবো, কেউ আসতে পারবেন না, কথা বলতে পারবেন না, এটা কিন্তু ঠিক না। আমার মনে হয় এটা ঠিক না। আমি কন্ট্রাক্ট কিলিং এ যাচ্ছি, যে প্রশ্নটা করা হয়েছে, প্রথমে ধরে নিতে হবে যে আমরা কি কাজটা করছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, এবং আমাকে কাজ করতে হবে কিন্তু আইন ও নিগড়ে থেকে, বিধিবিধান মেনে। বিধি বহির্ভূত কোনো তৎপরতা, কোনো কাজ, কোনো কার্যক্রম আমি চালাতে পারবো না। আচ্ছা, এখন যদি এর বাইরে কোনো কাজ করা হয়, আমি চুক্তিবদ্ধ অবস্থায় কোথায় খুন করার কথা অনেক পরের ব্যাপার, আমি খুনের মামলার তদন্ত করে সত্য উদ্ঘাটিত করে অপরাধী গ্রেপ্তার করার দায়িত্ব আমার। সেখানে একজন সদস্য চুক্তিবদ্ধ হয়ে একটা খুন করবে, এটা একটা অচিন্তনীয় কথা, এটা বড় ধরনের অপরাধ। এই অপরাধের সম্ভাবনা নেই এটা আমি বলবো না, কিন্তু একটা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য কিংবা আইন প্রয়োগকারী সংস্থার উপর কিন্তু এইটা কোনো ক্রমেই গ্রাহ্য করার কোনো বিষয় না যে সে চুক্তিবদ্ধ হয়ে একটা এই ধরনের জঘন্য অপরাধ করবে। এই কারণে পুলিশ কমিশনার যে মন্তব্যটা করেছে যে আমাদের ওই সুযোগ নেই, আমরা এটা করিও না, এটা আমি বিশ্বাস করি। এটা আপনি যদি আমাদের ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করেন, এই ধরনের পুলিশকে অনেকে লাঠিয়াল বাহিনী হিসেবে উপস্থাপিত করেছে, অনেকে অনেকভাবে করেছে, কিন্তু এইরকম হীন স্বার্থ চরিতার্থ করার জন্য জঘন্য অপরাধ করার মতো ওইভাবে উপস্থাপন কিন্তু করা হয়েছে কিনা আমার জানা নেই, হয়ে থাকলেও খুব কম সংখ্যক হয়েছে। আজকে যে কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, এরপরে কি এরকম বাস্তবতার মুখোমুখি আমরা হচ্ছি না? অবশ্যই এরকম বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সমাজে এরকম থাকতে পারে। বাংলাদেশ পুলিশের যদি সবাই সমানভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সচেতনভাবে শৃঙ্খলা রক্ষার জন্য জনস্বার্থকে সমুন্নত রেখে কাজ করতেন, তাইলে এই প্রশ্নটা আসতো না। দুই একজন মুষ্টিমেয়, আবার বলছি, স্খলিত চরিত্রের, তারা অন্যায় করতে পারেন, তারা ওই ধরনের কোনো জঘন্য অপরাধে লিপ্ত হতে পারেন, কিন্তু তার জন্য যদি বলা হয় যে চুক্তিবদ্ধ অবস্থায় খুন করার জন্য এই সংস্থা দায়ভার নেবে, এটা কিন্তু ঠিক না। এই কারণে আমরা বলি যে এই প্রতিষ্ঠানের যে সদস্য এই ধরনের জঘন্য কাজ করবে, তার কিন্তু একক দায়িত্ব, প্রতিষ্ঠান সে দায়িত্বভার নেবে না, আমরা নিও না। এবং আপনারা এগুলিকে মানে সাংঘাতিকভাবে শাস্তির মুখোমুখি করা, আপনারা দেখেছেন ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেখানে কিন্তু শুধু মিডিয়ার কল্যাণে আমরা যে আমাদের উপর দায়িত্ব পালন করেছি তা না, মিডিয়া আমাদের সহায়তা করেছে সত্য উদ্ঘাটনের জন্য। আবার একইভাবে আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং জনস্বার্থ দুটোকে দেখে কিন্তু আমাদের অর্পিত দায়িত্ব পালন করেছি, এবং এখান থেকে পিছপা হয়েছে আমরা
অন্তত আমি এটা জানি না। দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন তাইলে গুম খুন এগুলি বাড়ছে কেন, মানে গুম বিশেষ করে যে পুলিশ আমি জড়িত বলতে পারি থাকছে। বাড়া কমা এটা কিন্তু একটা আমার Relative, মনে হয় এটা আপেক্ষিক কথা। আপেক্ষিক কথা, এটা পর্যালোচনা করে বলতে হবে। কিন্তু গুম খুন এটা কিন্তু অনেক পুরনো একটা এটা ধারাবাহিকতা। অপরাধী প্রক্রিয়া। এবং গুম যেমন ইংরেজিতে কিডন্যাপিং যেটাকে বলা হয়, অ্যাবডাকশন যেটাকে বলা হয়, গুম কিন্তু কথাটা কোনোদিনই ছিল না আইনের ভাষায়, কিংবা আমি কোনটা বলবো, অপরাধ বিজ্ঞানে কিন্তু গুম বলে কোনো কথা নেই। এটা খুব অতি সাম্প্রতিক কালের একটি শব্দ, আমাদেরকে একটা বলা যায় একটা মিসনমার, এটা ওই হিসাবে আমরা পাচ্ছি। আমার যেটা মনে হয় যে গুম অনেক আগে থেকে কিন্তু চলে আসছে, এবং এ কারণেই সেই ব্রিটিশ আমল থেকে কিন্তু বাংলাদেশ পেনাল কোডের দণ্ডবিধিতে কিন্তু কিডন্যাপিং, অ্যাবডাকশন এই সেকশনগুলো রাখা হয়েছে। এটা একটা অপরাধ প্রক্রিয়া, এবং অপরাধীরা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের হীন স্বার্থ চরিতার্থ করে। আবার একইভাবে হ্যাঁ, এখনো কিন্তু এটা চলছে। এখন গুম খুন বাড়ছে না কমছে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু আমার একটা পর্যালোচনা করে আমি দেখেছি যে এটা একটা স্ট্যাটিক অবস্থায় কিন্তু যাচ্ছে, খুব বেশি বাড়ছে না কমছে না, তবে এই প্রক্রিয়াটা আছে, এটা আমি স্বীকার করি। কোনো নিয়মিত বাহিনী এর সঙ্গে জড়িত কিনা সেটা আপনাকে তো প্রমাণ সাপেক্ষ। আবার আমি বলছি যে বিধি বহির্ভূত কাজ করার কথা না কিন্তু একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের, এবং সে যদি এটা করে থাকে, সে যদি এটার সঙ্গে সম্পৃক্ত হয়, অংশগ্রহণ করে থাকে, অবশ্যই আইনের আওতায় তাকে আনা হয়, এবং ইতিপূর্বে হয়েছেও। কিন্তু সেইখান থেকে যদি আমরা একেবারে ঢালাওভাবে বলে থাকি যে গুম খুন বিচার বহির্ভূত হত্যায়, যে অদ্ভুত একটা কথা, বিচার বহির্ভূত হত্যা, আমি আইনের সদস্য হয়ে বিচার বহির্ভূত কাজ কেমন করে করব? এই যে বিচার বহির্ভূত হত্যা বলে একটা ঘর করে দেওয়া হয় 10 জন, বিচার বহির্ভূত হত্যাটা কে করলো? একটা সংস্থা কেমন করে বিচার বহির্ভূত হত্যা করবে? না, সেই ক্ষেত্রে আমরা যদি ওইভাবে মনে করি সংস্থার একজন লোক দুজন লোক করতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু আপনি একেবারে ধরেই নেবেন যে একটা ঘটনা ঘটেছে যেখানে সরকারি অস্ত্র ব্যবহার করা হয়েছে, যেখানে সরকারি অস্ত্র ব্যবহার করার ফলে একজন মৃত্যুবরণ করেছে এবং সে একটা অপরাধী, সেখানে আমি পুরো ঘটনাটাকে একেবারে তাৎক্ষণিকভাবে যদি বলে ফেলি, কিংবা এই শিরোনামটা দিই যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তাহলে কিন্তু আমার মনে হয় যৌক্তিক হবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা উল্টোটা বলতে পারি যে বিচার বহির্ভূত হত্যা যদি আমি মনে করি যে এটি সম্ভব না, তাহলে পুলিশ শোচনীয় ব্যর্থতার পরিচয় দিচ্ছে তার কাস্টডিতে থাকা অপরাধীদের নিরাপত্তা বিধানে। না, তার কাস্টডিতে থেকে অপরাধী তাহলে কয়টা হলো সেটা আমাকে বলতে হবে। যে কাস্টোডিয়াল ডেথ, হেফাজতে মৃত্যু, পুলিশ হেফাজতে মৃত্যু কিন্তু অনেক আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু এটা দেখি, যে একজন লোককে গ্রেফতার করার পরে কিংবা আমার হেফাজতে আছে, সে মারা গেল, এটা কিন্তু অনেক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করি। এখন একটা লোক কিন্তু ফাঁসি দিয়েও মরে যেতে পারে, এবং হয়েছে এরকম ঘটনা। আবার আমি একজন গ্রেফতার করা হয়েছে একজনকে, সেই হেফাজতে থেকে একটা বন্দুক যুদ্ধে কিন্তু সে মারা গেছে, এরকম ঘটনা ঘটেছে। এখন আমাদের মন্তব্য করার আগে আসলে চিন্তা করে নিতে হবে আসল ঘটনাটা কি ঘটেছিল। সেখানে কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে হত্যা করা হয়েছে, না ওই ধরনের একটা আমাদের সন্দেহটা লাগে হচ্ছে যে বেশিরভাগ গল্পই একই রকম দেখা যায়, তো যে কোনো একটা অস্ত্র উদ্ধার করতে গিয়ে বা কোনো একটা লোক উদ্ধার করতে গিয়ে পুলিশের হেফাজতে থাকা, র্যাবের হেফাজতে থাকা লোক মারা যাচ্ছে। এটা সর্বক্ষেত্রে এরকম হয়নি, কিন্তু ঘটনা কিন্তু এরকমই হবে যে অপরাধী, আমি এখানে প্রসঙ্গত উল্লেখ করতে চাই যে পরশুদিন আপনারা টাঙ্গাইলে দেখেছেন একটা বিষয়। টাঙ্গাইলে আমাদের একজন অকুতোভয় নিষ্ঠাবান এএসআই কিন্তু নুরুল ইসলাম, সে চরম আত্মহতি দিল একটা আভিযানিক তৎপরতায়। আমি এইটুকু বলতে চাই, ওখানে যদি একজন মারা যেত তাহলে কিন্তু এটা হয় ওটাকে চিহ্নিত করা হতো ক্রস ফায়ারে কিংবা বিচার বহির্ভূত হত্যা, অনেকে করে থাকতে পারেন। তাহলে ওই রকম পরিবেশ পরিস্থিতিতে যদি একজন নিহত হয়, সেটা কি হত্যাকাণ্ড হবে? কি ধরনের হত্যাকাণ্ড হবে? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে, না এটা ক্রস ফায়ার হবে, না অন্য কিছু হবে? সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ। তাহলে আপনি বলছেন যে বাংলাদেশে আসলে বিচার বহির্ভূত হত্যা বা ক্রস ফায়ারের কোনো অস্তিত্ব নাই, যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো অবকাশ নেই। যদি হয়ে থাকে অবশ্যই সেটা একটা
ফৌজদারি অপরাধ হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধী হিসেবে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটা সংস্থা হিসেবে আমি সবসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে ক্রস ফায়ারের সঙ্গে আমি সম্পৃক্ত, এইটা কিন্তু আমি মানতে রাজি না। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে সেই রাজনৈতিক প্রশ্নটি করতেই হচ্ছে যে ঈদের পর অহিংস রাজনৈতিকের মাধ্যমে দাবি আদায়ে মাঠে নামতে চাচ্ছে দেশের অন্যতম বৃহত্তর দল বিএনপি এবং তার শরিক দলগুলো। যদি এই অহিংস কর্মসূচি পালনে আপনাদের অনুমোদন তারা পাবেন কিনা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে তারা যদি এই অহিংস কর্মসূচি পালনে আপনাদের অনুমোদন তারা পাবেন কিনা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে তারা যদি অনুমোদন না পান তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব খারাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার কথা শুনবো। এবং আমাদের দর্শকরা এই বিষয়টি জানতে চাইছেন, কারণ ঈদের পরের কিছু উৎকণ্ঠা তাদের মধ্যে রয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসান মাহমুদ খন্দকার, আপনার কাছে ঈদের পর অহিংস রাজনৈতিক কর্মসূচির নামার ঘোষণা দিয়েছে বিএনপি, সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইছিলাম। না, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল আন্দোলন করবে কিংবা তাদের রাজনৈতিক তৎপরতা চালাবে, এটা খুব স্বাভাবিক। এবং আপনারা একটা জিনিস আমার খুব দুঃখ লাগে, আমি প্রায়শ কিছু কিছু রাজনীতিবিদদের বলতে শুনি যে অমুককে আমরা জোর করে জনসভা করার জন্য কিংবা কোনো সমাবেশ করার জন্য পারমিশন দিইনি। এবং একটা বিষয় আমি একেবারে সুনির্দিষ্টভাবে বলছি না, আমি ব্যক্তিগতভাবে জানি যে কোনো একটা জায়গায় ওখানে অনুমতি চাওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা রক্ষা করা দরকার, অর্থাৎ একটা অনুমতি, একটা দরখাস্ত করতে হবে, তারপরে সেই প্রতিষ্ঠান, এটা পুলিশ না, সেই প্রতিষ্ঠান তাকে অনুমতি দেবে, তারপরে পুলিশ বলবে যে হ্যাঁ আপনি করতে পারেন। এই ধরনের আনুষ্ঠানিকতাগুলো কিন্তু পালন করা হয়নি এবং যে পর্যায়ে পুলিশও কিন্তু পারেনি তাদের সহযোগিতা করতে, এবং পরবর্তী পর্যায়ে অন্য জায়গায় কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে জানি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বলা হলো যে এইটা পুলিশ ইনস্টিটিউশনে যে সভাটি হওয়ার কথা ছিল, আমি একদম পরিষ্কার বলি যে সভাটি হওয়ার কথা ছিল, ওইটা কিন্তু আমি যতটুকু জানি যে আনুষ্ঠানিকতা যেটা রক্ষা করার দরকার সেটা করা হয়নি। কিন্তু পরবর্তী পর্যায়ে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমরা কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এরপরে বিভিন্ন জায়গায় এবং বিএনপির মাননীয় চেয়ারপারসন মুন্সিগঞ্জে মিটিং করেছেন, জনসভা করেছেন, জয়পুরহাটে জনসভা করেছেন, এবং সেখানে কিন্তু আমরা আমাদের যে পেশাদারিত্ব সেটা আমরা প্রদর্শন করতে একটি জিনিস খুব বলা হচ্ছে যে বিএনপি সহ এই বিরোধী গোষ্ঠীকে আপনারা ঢাকা শহরে আসলে খুব বেশি কিছু নড়াচড়া করতে দিচ্ছেন না। ঢাকা শহরে সভা বা কোনো ধরনের দৃশ্যমান আপনারা দেখবেন যে আমরা দিচ্ছি কি দিচ্ছি না। আমি ওই জন্যই এটা বললাম যে আমি খুব আস্থা নিয়ে কথাটা বলছি যে আমাদের দিতে কিন্তু আমরা কিন্তু পারমিশন কিংবা অনুমতি দিইনি, বাধা প্রদান করা হয়েছে কোনো গণতান্ত্রিক তৎপরতায়। এইটার ওইরকম আমার মনে হয় দুঃখজনক অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে আমার হয়নি। আপনাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে যে আপনারা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মানে ময়লার গাড়ি পোড়ানোর মামলা, ওরকম মামলা দিয়ে তাদেরকে জেলে আটকে রাখছেন, এবং বিএনপির যে অফিস পল্টনে সেই অফিসের মধ্যে ঢুকে আপনারা কিছু লোককে গ্রেফতার করেছেন, ওরকম সেগুলো কিন্তু আমি এগুলো নিয়ে মামলা হয়েছে এবং তদন্তাধীন আছে এগুলো। সুতরাং তদন্তাধীন ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না, এবং কি ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমি এখানে এককভাবে বোধহয় মন্তব্য করাটা এই মুহূর্তে ঠিক না। তবে এইটুক আমি বলতে পারি, আবার একই কথা বলবো যে আমরা বোধহয় আমাদের অর্পিত দায়িত্ব ওইভাবে পালন করিনি যে একেবারে হৃদয়হীনভাবে অবিবেচকের মতো আমরা একটা রাজনৈতিক দলকে বাধা প্রদান করেছি। আমার মনে হয় ওই মানসিকতা নিয়ে বোধহয় দায়িত্ব পালন করা হচ্ছে না। তবে এটা ঠিক যে আমার জনস্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে। যে প্রসঙ্গটা আপনি তুললেন যে ঈদ পরবর্তী সময়ে অহিংস তো অনেক অহিংস পথ অবলম্বন করে কেউ যদি রাজনৈতিক তৎপরতা চালায়, সেখানে বোধহয় সহিংস আইনি তৎপরতা চালানোর কোনো প্রয়োজন হবে না এবং কোনো প্রয়োজন হবে না। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে জনস্বার্থটা, এবং জনস্বার্থটাকে সমুন্নত রেখে সর্বাগ্রে রেখে আমাদের অর্পিত আমরা যেমন পালন করি, রাজনৈতিক দলও পালন করার কথা, অন্য যে কোনো গোষ্ঠী, যে কোনো জনসাধারণ, যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিকেরও করার কথা। আমি মনে করি যে আমি আশা করব যে ওই ধরনের মন মানসিকতা নিয়ে আমরা স্ব দায়িত্বে যারা আছি, স্ব পেশায় আছি, স্ব অবস্থানে আছি,
আমরা আমাদের উপর দায়িত্ব পালন করব। একদম শেষ প্রশ্ন, আপনি যদি একটু বলেন যে ডিএমপির পরিসংখ্যান অনুযায়ী গত জুনে চাঁদাবাজির কোনো মামলা হয়নি, কিন্তু এই 1 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত 50টি জিডি হয়েছে চাঁদা চাওয়ার ঘটনায়। এই সময় কি আসলে চাঁদার ব্যাপারটি জিডি হতে পারে যে শহরে প্রায় 2 কোটি কেউ বলে, জন অধ্যুষিত একটা মহানগরে জিডি হতে পারে, এবং এটা কিন্তু আমি সাম্প্রতিক সময়ের অত্যন্ত একটা সাধারণ ঘটনা বলছি, সাধারণ মানে কমন একটা অ্যালিগেশন কিংবা কমপ্লেন্ট হিসেবে আসে, এটা অভিযোগ হিসেবে আসে যে টেলিফোনে কেউ চাঁদা চাচ্ছেন এবং আমরা ওইভাবে কিংবা অন্যভাবে কেউ চাঁদা চাচ্ছেন। তবে এই ব্যাপারটা বোধহয় কোনো সর্বব্যাপী অবস্থা ধারণ করেনি এবং খুব প্রকট আকার ধারণ করেনি। আপনি যদি এই ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজির অবস্থাটা চিন্তা করেন, ছিনতাইয়ের অবস্থাটা চিন্তা করেন, জনসাধারণের কাছ থেকে আমরা এই তথ্যটা পাচ্ছি যে তুলনামূলকভাবে অনেক ভালো একটা অবস্থানে আমরা আছি। এবং আমরা যেটা বলি যে চাঁদাবাজি, এটা অনেকভাবে বলা হয়েছে জনসাধারণকে যে তারা গোপনে আমাদের খবর দিতে পারেন, এবং আমরা প্রযুক্তি নির্ভর সক্ষমতা অবলম্বন করতে সক্ষম হয়েছি এবং আমরা তাদেরকে সেই সেবা প্রদান করছি, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু সেটা সফলতা অর্জন করেছি। আমার মনে হয় যে চাঁদাবাজি সর্বব্যাপী এবং প্রকট আকার ধারণ করেছে, এটা বোধহয় আমার মনে হয় অতটা ভিত্তি নেই এই অ্যালিগেশনটা। আজকের অনুষ্ঠানে অনেক বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদেরকে ঈদ মোবারক জানিয়ে আজকের বাংলাদেশ এখানে শেষ করছি। ঈদের পরে আবার দেখা হবে আপনাদের।